উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় ভারত। মোদির বার্তা দিয়ে গেলেন শ্রীংলা। ভ্যাকসিন পেতে ঢাকাকে প্রাধান্য দেবে দিল্লি। সব সিটে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরতে চায় গণপরিবহন। স্বাস্থ্যবিধি মানার প্রতিশ্রুতি, সরকারের নির্দেশনা পেলে বাস্তবায়ন। করোনা পরীক্ষার ফি কমালো সরকার। দেশে আরো 41 প্রাণহানি, শনাক্ত 2500-এর বেশি। দায়িত্ব পালন পরবর্তী হোটেলে থাকার সুযোগ বাতিলে ক্ষোভ। অস্ত্র মামলায় শাহেদের জামিন নামঞ্জুর। তৃতীয় দিনের মতো দুদকে জিজ্ঞাসাবাদ। পিকে হালদারের অর্থ আত্মসাৎ মামলায় 4 জনের হাজিরা। বন্যায় 37 জেলার 1.5 লাখ হেক্টরের ফসল নষ্ট, 1300 কোটি টাকার আর্থিক ক্ষতি। পদ্মা যমুনার পানি বাড়ছেই, কমেনি দুর্গতদের ভোগান্তি। করোনা ধকল কাটিয়ে নানামুখী উদ্যোগে সচল হচ্ছে আবাসন খাত। ডিসেম্বর নাগাদ ফিরতে পারে আগের চেহারায়, আশা বিহার সভাপতির। সব অভিযোগ থেকে অব্যাহতি পেলেন মালয়েশিয়া আটক বাংলাদেশি রায়হান কবির। বিমান চলাচল স্বাভাবিক হলেই আসতে পারবেন দেশে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শেখ জায়েদ এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। উন্নয়ন সহযোগী হয়ে সব সময় বাংলাদেশের পাশে থাকতে চায় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বার্তা দিয়ে গেলেন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। 2 দিনের সফরে এসে ঢাকা ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক শেষে শ্রীংলা জানান, ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরি হলে সবার আগে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আর ভারতের কাছে রোহিঙ্গা ইস্যুতে রেজুলেশন পাশে আবারও সহযোগিতা চায় বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 2 দিনের সফরে ঢাকায় এসে শেষ দিনে হোটেল সোনারগাঁয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। কেমন হলো সফর প্রশ্নে এক কথাই সন্তোষজনক বলে জানালেন বাংলাদেশে কাজ করা ভারতের সাবেক এই হাই কমিশনার। আর কি বার্তা দিয়ে গেলেন তিনি? That during COVID times there's been not much contact, but the relationship must continue. We must continue to move forward on our strong bilateral relationship, and I came primarily to look at that factor. As you know, India produces 60% of the world's vaccine. Yes. And when that vaccine is developed, it goes without saying that our closest friends, partners, and other neighboring countries will be part of that. এর আগে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে মাসুদ বিন মোমেন জানান, কোভিড পরবর্তী সময়ে 2 দেশের অর্থনৈতিক উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়েছে। এই কোভিড পরিস্থিতিতে এবং কোভিড পরবর্তী যে ইকোনমিক রিকভারি যে সিচুয়েশন আছে, সেখানে 2 দেশের সম্পর্ককে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে আমরা বিশদ আলোচনা করেছি। 2 দেশের বৈঠকে আরও আলোচনা ছিল রোহিঙ্গা, সীমান্ত হত্যা এবং আগামী বছর কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন নিয়ে। জাতিসংঘ সদর দপ্তর সহ বিভিন্ন ক্যাপিটালে আমরা জয়েন্টলি ওরাও সহযোগিতা করবে আমাদেরকে এই মুজিব বর্ষের বাকি অনুষ্ঠানগুলো করাতে, এবং মিয়ানমারকে পারসুয়েট করে এই দ্রুত প্রত্যাবাসনের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম নিরাপত্তা পরিষদের যে সমস্ত আলোচনা হবে আগামীতে রোহিঙ্গা ইস্যুতে, সেই ব্যাপারেও তাদের সহযোগিতা আমরা কামনা করেছি। দুপুরেই বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন শ্রীংলা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে মূল্যায়ন তুলে ধরতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী। শমশের মবিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনা প্রাদুর্ভাবের মধ্যে ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরকে আপনি আসলে কিভাবে দেখছেন? যখনই ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর নিয়ে খবর আসলো, তখনই একটা কথা যেটা বারবার ব্যবহৃত হচ্ছিল বাংলাদেশের গণমাধ্যমে, আকস্মিক একটি সফর, অর্থাৎ কোনো আগাম খবর বা কোনো ঘোষণা ছাড়াই এই সফরটি হলো। এটা একটা ব্যতিক্রমী একটা পরিস্থিতি। যাই হোক, আমি সফরের সারমর্ম বা মর্মগুলো নিয়ে যদি কথা বলতে চাই, সেটাই বোধহয় বলা উচিত। সেটা হচ্ছে, উনি গতকাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন গণভবনে, বোধহয় ঘণ্টাখানিক ব্যাপী এই বৈঠকে।
উনি যেটা নিজেও আজকে বললেন গণমাধ্যমকে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে উনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বন্ধুত্বের বার্তা, যে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কটা আগামীতে আরো জোরদার করা হবে, আরো দৃঢ় করা হবে, সেই ব্যাপারে আশ্বস্ত করলেন। আমি এটাও ধরে নিতে পারি ওনার বক্তব্য থেকে, যেটা গণমাধ্যমে যে বক্তব্যগুলো এসছে, যে যেহেতু এখন সারা বিশ্ব কোভিডে আক্রান্ত, কম আর বেশি কেউ, কম কেউ বেশি, এবং এটার প্রতিরোধ গড়ে তোলার জন্য যে ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে নানা জায়গায়, নানা দেশে, তাতে ভারতও জড়িত রয়েছে অক্সফোর্ডের একটা সেন্টারের সাথে এবং সুইডেনের একটি ওষুধ উৎপাদনকারী কোম্পানির সাথে। তো উনি আশ্বস্ত করলেন যে যখন এই ভ্যাকসিনটা জনগণের কাছে মানে সরবরাহ করা যাবে পরীক্ষা নিরীক্ষার পরে, তখন বাংলাদেশ এটা যাতে অগ্রাধিকার ভিত্তিতে পেতে পারে সেই বিষয়টা উনি নিশ্চিত করে গেলেন। এইটা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ওনার। আপনি যেহেতু টিকার প্রসঙ্গটি তুলেছেন, আমি এই প্রসঙ্গে একটি জিনিস জানতে চাচ্ছি যে ভারতে আসলে এখন সংক্রমণ অনেক বেড়েছে, অনেক বেশি, প্রতিদিনই বিশেষ করে দৈনিক সংক্রমণ অনেক বেশি। তো এই টিকা ভারত যখন আনবে, বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি যেটি বলা হচ্ছে, সেটা আসলে কতটা যৌক্তিক? না, যৌক্তিক মানে এ না যে ভারতের জনগণকে বঞ্চিত করে বাংলাদেশকে দেওয়া হবে। উনি কিন্তু এটাও বলেছেন যে এই টিকার উৎপাদন ভারতে নাকি সবচেয়ে বেশি হবে, যেহেতু ভারতে সংক্রমণের সংখ্যা বেশি এবং সংক্রমণ কমার কোনো লক্ষণ আমরা এখনো দেখছি না। সেই জন্য এর বাইরে যারা যাবে তার মধ্যে বাংলাদেশ এটা অগ্রাধিকার পাবে। এবং তিনি বলছেন আমাদের নেইবার্স, আমাদের পার্টনার্স, আদার ফ্রেন্ডসকে আমরা এইভাবে অগ্রাধিকার দিব। এখানে গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে গত মে মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন কথোপকথনে একই ধরনের আশ্বস্ত দিয়েছেন। চীন যখন এই ভ্যাকসিনটা উৎপাদন করবে এবং বাজারে যখন বাজারত করবে, বাংলাদেশ অগ্রাধিকার দিবে। আচ্ছা, এবার আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সীমান্ত হত্যার বিষয়টিকে আসলে বাংলাদেশ নজর এনেছে। আপনি এই প্রসঙ্গে কি বলতে চাচ্ছেন? এই বিষয়ে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? দেখেন, এই বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনাগুলো, হত্যাকাণ্ডের ঘটনাগুলো গত 6 মাসে নাকি আরো সংখ্যায় বেড়েছে, যে পরিসংখ্যান আমরা পাচ্ছি। তো বন্ধুপ্রতিম রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র যার সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেখানে তো এই ধরনের হত্যাকাণ্ড, একটা হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। এবং একাধিক ভারতের সরকার অতীতে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়ে এসছেন যেটা শূন্যের খাতে নামিয়ে আনা হবে। শূন্যের খাতে তো নামা দূরের কথা, এটা নাকি ইদানিং একটু বেড়েছে। বাংলাদেশের জন্য, বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশ জনগণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই বিষয়টা জোর দিয়েই ভারতের পররাষ্ট্র সচিবকে বলেছেন এর ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবং এটা শুনতে পাচ্ছি যে অচিরেই বোধহয় দুই দেশের সংশ্লিষ্ট যে সংস্থা বা সংগঠন, তাদের মধ্যে এই বিষয় নিয়ে বৈঠক হবে। আমি মনে করি না এক বৈঠকের মাধ্যমে এটা মানে এই বিষয় নিষ্পত্তি হবে। তবে এই বিষয়টা বাংলাদেশ যে জোর দিয়েছে, এটা অত্যন্ত যৌক্তিক, যথার্থ এবং বাংলাদেশের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ জনাব শমশের মবিন চৌধুরী। দর্শক, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার বাংলাদেশ সফর নিয়ে আমাদের সঙ্গে মূল্যায়ন এবং আলোচনায় যুক্ত হয়েছিলেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। বুধবার সকালে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে অধিক হারে ব্যবসা বাণিজ্য সম্প্রসারের পক্ষে মত প্রকাশ করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24 টেলিভিশনের সিইও নঈম নিজাম উপস্থিত ছিলেন। হর্ষবর্ধন শ্রীংলা বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত পরীক্ষিত বন্ধু। এই সম্পর্ক আগামীতে আরও বাড়বে উভয় দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার আকস্মিক ঢাকা সফরে সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এই দাবি জানান। সরকারের দায়িত্ব ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে আমাদের দেশের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। তাদের কি আলোচনা হলো এবং সেই আলোচনায় সরকারের অবস্থান কি ছিল সেটা জনগণের কাছে বর্ণনা করা, জনগণকে জানানো। এটা কিন্তু এর আগেও তো অনেক আলোচনা হয়েছে, জানানো হয় না। এমনকি বহু চুক্তি হয়েছে যেগুলো এখনো। স্বাস্থ্যবিধি মেনে সব সিটে যাত্রী নিয়েই চলতে চায় গণপরিবহন। সেক্ষেত্রে আগের ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে বৈঠকে এমন প্রস্তাব রেখেছে পরিবহন মালিক সমিতির নেতারা। বিআরটিএ বলছে পরিবহন মালিকদের প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। প্লাবন রহমানের রিপোর্ট। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলার কথা ছিল সারা দেশের গণপরিবহনের, যে কারণে এখন ভাড়া বেশি 60%। কিন্তু বাস্তবতা বলছে এসব নিয়মের তোয়াক্কা না করেই চলছে গণপরিবহন। অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করলেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এমন অবস্থায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর সঙ্গে পরিবহন মালিক সমিতির নেতাদের এই বৈঠক। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে জানানো হয় আগের ভাড়ায় সব সিটে যাত্রী নিয়ে চলতে চায় গণপরিবহন। করোনাকে নিয়ে যেহেতু আমরা স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসতেছি, পরিস্থিতির দিন দিন উন্নতি চলতেছে, আমরা সেক্ষেত্রে বলতে চাই যে মাস্ক কম্পালসারি করে আপনার যত সিট তত যাত্রী করে দেখে আমরা পূর্ববারে ফেরত যাব। আপনার বাস ছাড়া অন্য সবগুলোতে এই অবস্থা চলতেছে। আপনি সিএনজি, অটোরিকশা, টেম্পো, আপনার লঞ্চ, স্টিমার, মাইক্রোবাস সবগুলোতে এভাবে চলতেছে। এ সময় বিআরটিএ চেয়ারম্যান জানান, গণপরিবহন মালিকদের প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। সব সিটে যাত্রী পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আমরা আজকে এখানে একমত হয়েছি যে এই প্রস্তাবনাটা আমরা সরকারের গোচরে আনবো। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে মানে এটা ক্যাবিনেটকে অবহিত করা হবে, সরকার সিদ্ধান্ত নেবে। এখানে আমাদের স্বাস্থ্য সেবা বিভাগেরও মতামতের প্রশ্ন আসতে পারে। এ সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রশ্ন উঠলে পরিবহন নেতারা দাবি করেন, অন্যান্য যানবাহনের তুলনায় স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহন। একটা নির্দেশ দিলে সবাই পালন করে, এই বাস্তবতা কিন্তু কোথাও নাই। তারপরেও এখনো কিন্তু গণপরিবহন অনেকটা স্বাস্থ্যবিধি মানে চলতেছে। অন্যান্য গণপরিবহনের থেকে বাসের বেলায় অনেকটা আমি মনে করি এখনো স্বাস্থ্যবিধি মেনে চলতেছে। স্বাস্থ্যবিধি যে কিছু কিছু লঙ্ঘন হচ্ছে সেটা তো আগেই আমরা জানিয়েছি। এবং অর্ধেক যাত্রী পরিবহন করতেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না গণপরিবহন। আর সব সিটে যাত্রী পরিবহন হলে স্বাস্থ্যবিধি কতটা মানা হবে সেটি বড় প্রশ্ন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাস পরীক্ষার ফি কমিয়ে অর্ধেক করেছে সরকার। বুধবার সচিবালয়ে এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এখন থেকে সরকারিভাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় 200 টাকার পরিবর্তে 100 টাকা নেওয়া হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফি 500 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করা হয়েছে। গেল মার্চে বাংলাদেশে নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর বিনা অর্থেই কোভিড-19 শনাক্তে আরটিপিসিআর নমুনা পরীক্ষা করছিল সরকার। দেশে করোনায় আরও 41 জনের প্রাণহানি হয়েছে। এতে মোট প্রাণহানি দাঁড়ালো 3,781 জনে। আর নতুন করে 2,747 জন শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,85,091 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা হয়েছে 14,678টি। আর নতুন 2,913 জন সহ এই পর্যন্ত সুস্থ হয়েছে 1,65,738 জন। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আবারও বেড়েছে কোভিড-19 সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন 2,53,000-এর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন 6,003 শতাধিক। 2 সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও 24 ঘন্টায় সংক্রমণ বেড়েছে। গেল 5 মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এদিকে অক্সফোর্ডের ভ্যাকসিনটি সফল হলেই অস্ট্রেলিয়ায় তা বিনামূল্যে সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রশাসন। অন্যদিকে করোনা টিকা ন্যায়সঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে বিশ্বকে ভ্যাকসিন জাতীয়তাবাদ রোধ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
টানা 15 দিন ডিউটি ও হোটেলে থাকা বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ করোনা হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে দায়িত্ব পালনের পর নিজ দায়িত্বে আইসোলেশনে থাকার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। বলছেন এতে নিজেরা সহ তাদের পরিবার ঝুঁকির মধ্যে পড়বেন। এদিকে হোটেলে থাকার বিষয়টি বাতিল হওয়ায় ব্যাপক আকারে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হাসান পারভেজের প্রতিবেদন। দেশে করোনা সংক্রমণ দেখা দেবার পর শুরু থেকে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের তাদের পরিবারের কাছ থেকে আলাদা থাকার জন্য পৃথক আবাসনের ব্যবস্থা করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। বিনা খরচে তাদের হোটেলে থাকার ব্যবস্থা করে সরকার। এছাড়া 7 দিন হাসপাতালে ডিউটি করে পরের 14 দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতো তারা। কিন্তু ঈদের আগে 29 জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিপত্র জারির মাধ্যমে আগে নিয়ম বাতিল করে। নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা টানা 15 দিন দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালন শেষে 15 দিন নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনে থাকবেন। এই সময় তারা হোটেলে আবাসন সুবিধা পাবেন না। একটানা 15 দিন করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে গেল, কারণ প্রতিদিনই আপনার এক্সপোজার রেটটা বেড়ে যাচ্ছে। প্লাস তারপরে আপনি আলাদাভাবে কোয়ারেন্টাইন করতে থাকার ব্যবস্থাটা করতে পারছেন না। বা এখানে সবারই যদি কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকে সেটাতে সবারই সমস্যা হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে ভালো মতো ব্যবস্থা করা না হয় এক্ষেত্রে তো সাফার করবেই না ফ্যামিলি মেম্বাররা, এফেক্টেড হওয়ার চান্স তো 100%। এদিকে হোটেলে চিকিৎসক, নার্সদের আবাসন সুবিধা বাতিলের ফলে ব্যাপক আকারে ক্ষতির আশঙ্কা করছেন হোটেল কর্তৃপক্ষ। এই হোটেলগুলিতে যদি ডাক্তার নার্সদেরকে রাখে তাহলে এই শিল্পটা, এই হসপিটালিটি শিল্পটা হয়তো বা ঢাকাতে এই 50-60টা হোটেল সার্ভাইভ করবে, যেটা করার প্রয়োজন আছে, ভীষণভাবে প্রয়োজন। এখানে যারা কর্মচারীরা তারা যদি চাকরি হারা হয়ে যায় এবং তাদের যদি চাকরি না থাকে, তাদের কিন্তু আবারও নতুন করে একটা হোটেল চালু করতে অনেক বেশ নিতে হবে এবং অনেক সময় লাগবে। তবে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নিয়ম কিছু পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আলোচনা হয়েছে ডিজি মহোদয় স্যার, আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের সচিব মহোদয়ের সাথে আলাপ করেছেন। এখনো ফাইনাল না, হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এই পরিপত্র প্রত্যাহার চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএমএ। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে চলতি বছরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 6 আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হলো। রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মামলার অভিযোগ গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের জন্য 27 আগস্ট দিন ধার্য করেন। গেল 30 জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল আসামি শাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিটে সই করেন। এরপর মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। এদিকে অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে তৃতীয় দিনের মতো রিজেন্টের চেয়ারম্যান শাহেদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার সকালে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দুদক উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর আগে দুদকে শাহেদের রিমান্ড শুরু হয় 17 আগস্ট থেকে। পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার 2 কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরবি এন্টারপ্রাইজের প্রোপাইটর রতন কুমার বিশ্বাস ও রেপটাইলস ফার্মের চেয়ারম্যান শিমু রায় সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগে আরও 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কমিশন। তারা হলেন হাল ইন্টারন্যাশনালের এমডি সুস্মিতা সাহা, পরিচালক প্রীতিশ কুমার হালদার ও অমিতাভ অধিকারী, আনন্দ কেমিক্যালের পরিচালক উজ্জ্বল কুমার নন্দী ও অনিতা কর। জিজ্ঞাসাবাদের জন্য 23 আগস্ট তলব করা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক চেয়ারম্যান MA হাশেম, পরিচালক নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জি ও মোহাম্মদ আবুল হাশেমকে।
সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসি আনুষ্ঠানিকভাবে না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে নেয়ার প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার সারাংশ আকারে এই প্রস্তাবনা পাঠানো হয় বলে সাংবাদিকদের জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করবে। চতুর্থ দফায় পানি বেড়েছে পদ্মা ও যমুনা নদীর। এতে রাজবাড়ী, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টাঙ্গাইলে গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারের বন্যায় এখনকার 11টি উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজবাড়ীতে গেল 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দফা বন্যায় বানভাসীদের দুর্ভোগ কেবল বেড়েছে। এবারে বন্যায় 1323 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। 3 দফা বন্যায় দেশের 37টি জেলা মিলে এই ক্ষতির হিসাব দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে তথ্য জানান। বলেন, নতুন করে বন্যা না হলে মন্ত্রণালয়ের নেয়া নানা পদক্ষেপে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। আরো জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। দেশে 3 দফা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। নতুন করে পদ্মা যমুনা নদীর পানি বাড়ায় চতুর্থ দফায় বন্যা এখন মধ্যাঞ্চলে। এ দফায় বন্যায় আবারও লক্ষাধিক মানুষ পানিবন্দী, নতুন করে ক্ষতিগ্রস্ত কৃষক এবং মাছ চাষিরা। বন্যায় ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ বিষয়ে সচিবালয়ে বিস্তারিত তুলে ধরেন কৃষিমন্ত্রী। জানান 3 দফার বন্যায় ফসলের ক্ষতি হয়েছে 1000 কোটি টাকারও বেশি। বন্যার পানিতে তলিয়ে গেছে 2,57,148 হেক্টর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত 12,72,151 জন কৃষক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা সহ 37টি জেলার সর্বমোট 1,323 কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। মন্ত্রী জানান বন্যার ক্ষতি কাটাতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে মন্ত্রণালয়। ইতিমধ্যে 17,54,00,000 টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি 2,39,631 জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। খেসারি, পেঁয়াজ, মরিচ, টমেটো ইত্যাদি ফসল আবাদের জন্য বিনামূল্যে কৃষকের উপকরণ সরবরাহ করা হবে। দেশের খাদ্য উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়বে না বলে আশা করেন কৃষিমন্ত্রী। সালেহ জহুর চৌধুরী, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদে আবার বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সন্ধ্যা সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। করোনার ধকল কাটিয়ে সচল হচ্ছে দেশের আবাসন খাত। সরকার ঘোষিত প্রণোদনা কিংবা নানা সুযোগ সুবিধায় উদ্বুদ্ধ হচ্ছে এই খাতের ক্রেতারা। রিহ্যাব সভাপতির আশা, আগামী ডিসেম্বর নাগাদ পুরো গতিশীলতায় ফিরবে আবাসন খাত। এদিকে দেশের জমি বেচে কেনা বা হস্তান্তর প্রক্রিয়ায় এসেছে অনেকটাই স্বাভাবিকতা, বাড়ছে রাজস্ব আদায়। আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। মানুষের মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাত। করোনার গত 5 মাসে প্লট ও ফ্ল্যাট ক্রয় থমকে গেলেও বিপুল অর্থলগ্নিকারী খাতটি ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা, রেজিস্ট্রেশন ফি কমানো ও কালো টাকা বিনিয়োগের সুযোগ এই খাতটিকে আবারও চাঙ্গা করতে শুরু করেছে। তবে করোনার কিছুটা প্রভাব রয়েছে শ্রমিক সংকট সহ বেশ কয়েকটি উপখাতে। রেজিস্ট্রেশন কস্ট কমানো, অপ্রদর্শিত আয় বিনা কোনো প্রশ্নে এই সেক্টরে ব্যবহার করার যে সুযোগটা দিয়েছে, এটা কিন্তু আমাদের কাস্টমারদেরকে উদ্বুদ্ধ করছে। অ্যাকচুয়ালি কি টোটাল ইকোনমি কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
এদিকে সাধারণ মানুষের জমি বেচাকেনা বা হস্তান্তরে ফিরেছে স্বাভাবিক অবস্থা। করোনার প্রভাব কমে আসায় বেড়েছে ভিড়, রেজিস্ট্রি অফিসগুলো হয়ে উঠছে কর্মচঞ্চল। মার্চে ঢাকা জেলায় যেখানে দলিল রেজিস্ট্রি হয়েছে 16,437টি, করোনার প্রভাব কাটিয়ে জুলাইয়ে সেটি 14,246টি। নিবন্ধন অধিদপ্তরের হিসেব অনুযায়ী বিগত 12 বছরে 4,63,68,729টি রেজিস্ট্রিকৃত দলিলে আয় হয়েছে 93,749 কোটি টাকা, যেখানে মাসে আয় দাঁড়িয়েছে 651 কোটি টাকা। আর করোনায় শুধু মে মাসে রাজস্ব আয় হয়েছে 529 কোটি টাকা। রেভিনিউ আদায় হচ্ছে, আমরা স্ট্যাম্প, রেজিস্ট্রেশন ফি, লোকাল গভর্নমেন্ট ট্যাক্স, ভ্যাট, উচ্চকর এগুলো তো আদায় করি। কোভিড-19-এর পূর্বে আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের যে কাজের গতি ছিল, বর্তমানে একেবারেই সেই স্বাভাবিক অবস্থায় চলে এসছে। স্বাস্থ্যবিধি এগুলো যেভাবে আছে সেগুলোকে আমরা মেনে আমরা সেই সেবাটা দিচ্ছি। আধুনিক আবাসনে সিঙ্গেল ডিজিটের ঋণ সুবিধায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের। তবে সরকার এগিয়ে আসলেও ব্যাংকগুলো থেকে ততটা সাড়া মেলেনি বলে জানালেন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের সভাপতি। ইকোনমিতে যখন ক্রাইসিস সৃষ্টি হয় তখন কিন্তু সবচেয়ে প্রথম এফেক্ট করে হতে হলো আবাসন। এই মুহূর্তে হয়তো এটার একটা প্রতিফলন আসবে না, তবে আমার যেটা বিশ্বাস যে ডিসেম্বর নাগাদ আমরা কিন্তু একটা ভালো দিক দেখতে পাবো। সবকিছু মিলিয়ে দেশের অর্থনৈতিক গতিশীলতার উপর নির্ভর করেই আবাসন খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অবশেষে ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মালয়েশিয়ায় আটক বাংলাদেশি রায়হান কবিরকে। দেশে ফিরতে এখন আর কোনো বাধা নেই তার। কোভিড-19 টেস্টের ফল এবং বিমানের টিকিটের কনফার্ম হলেই তাকে দেশে ফেরাতে সম্মত হয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মালয়েশিয়ায় আটক বাংলাদেশি রায়হান কবিরকে। বুধবার রায়হান কবিরের দুই আইনজীবী সুমিতা সাথিন্নি ও সি সেলভোরাজা সাংবাদিকদের জানান, কোভিড-19-এর স্ক্রিনিংয়ের ফল ভালো হওয়ার পর বিমানের টিকিট পাওয়া গেলে তাকে বাংলাদেশে পাঠানো হবে। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আনা হবে না। অভিবাসন আইনের 1959 ও 63 ধারায় রায়হানের বিরুদ্ধে অভিযোগ এনে গত 24 জুলাই রাজধানীর জালান পাহাং এর এক কন্ডোমোনিয়াম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে রায়হান কবির অভিবাসন বিভাগের হেফাজতে রয়েছেন। মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন শিরোনামে একটি ডকুমেন্টারি গেল 3 জুলাই প্রচার করে আল জাজিরা। এতে সাক্ষাৎকারে রায়হান অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেন। ডকুমেন্টারিটি প্রচারিত হওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে। আর এর জের ধরেই গ্রেপ্তার করা হয় রায়হান কবিরকে। অবশ্য শুরু থেকেই রায়হান কবির নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন। নাহিদ সিহান, নিউজ 24। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। নতুন করে তার ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। প্রণব মুখোপাধ্যায়কে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে পর্যবেক্ষণে রেখেছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে দিল্লির আরবি হাসপাতাল। গেল 10 আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সে সময়েই তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। অস্ত্রোপচারের পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত। এবার খেলার খবর। আগামী 3রা অক্টোবর বাফুফের আসন্ন নির্বাচনকে সামনে রেখে 3রা সেপ্টেম্বর তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। সেদিনই নির্বাচন কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। একই সাথে নির্বাচনের অন্তত 15 দিন আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান বাফুফের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও নির্বাচন সম্পর্কিত আনুষঙ্গিক নানান বিষয়গুলো আসন্ন বৈঠকে চূড়ান্ত হবে বলেও জানানো হয়। 3 সেপ্টেম্বর আপনার পরবর্তী বৈঠক হবে আমাদের, এবং সেদিন আমরা তফসিল ঘোষণা করব। এবং আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনের তারিখ যেটা তার অন্তত 15 দিন আগে
হচ্ছে নির্বাচনের তারিখ যেটা তার অন্তত 15 দিন আগে ফাইনাল প্রার্থী তালিকা যাতে নির্বাচন কমিশন ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে। প্রথম দফায় একক অনুশীলনে ছিলেন না আবু জায়েদ। দ্বিতীয় পর্বে গত 2 সপ্তাহ ধরে অনুশীলন করছেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার অনুশীলনের পর রাহি জানালেন আগের মতো সবকিছু মানিয়ে নিতে সময় লাগলেও অনুশীলনের মাধ্যমে ফিরে পেতে চান আগের আত্মবিশ্বাস। ফিটনেস ভালো থাকলেও বোলিং ফিটনেস এখনো আগের মানে পৌঁছায়নি, আরও কিছুদিন সময় লাগবে। আপাতত স্পট বোলিংয়ে কাজ করছেন এই পেসার। প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস শুরু করছি 2 সপ্তাহ আগে, তখন মনে হইতেছিল কি হবে। পরের দিকে যখন আমরা ভালো দিকে রানিং করতেছিলাম বা ইনডোরেও কিছু রানিং করতেছিলাম, আউটডোরে রানিং করতেছিলাম, হিলও ব্যবস্থা আছে আমাদের হিল রানিং এর। তো যখন আমরা রানিং করছি এখন আমাদের মনে হইতেছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইমপ্রুভ হয়েছে। আর যেহেতু বোলিং ফিটনেসটা আসতে একটু লেট হবে, তো আমরা এখন এই জায়গায় বোলিং ফিটনেস নিয়ে কাজ করতেছি। শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় ভারত। মোদির বার্তা দিয়ে গেলেন শ্রীংলা। ভ্যাকসিন পেতে ঢাকাকে প্রাধান্য দেবে দিল্লি। সব সিটে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরতে চায় গণপরিবহন। স্বাস্থ্যবিধি মানার প্রতিশ্রুতি, সরকারের নির্দেশনা পেলে বাস্তবায়ন। করোনা পরীক্ষার ফি কমালো সরকার। দেশে আরও 41 প্রাণহানি, শনাক্ত 2500-এর বেশি। দায়িত্ব পালন পরবর্তী হোটেলে থাকার সুযোগ বাতিলে ক্ষোভ। অস্ত্র মামলায় শাহেদের জামিন নামঞ্জুর। তৃতীয় দিনের মতো দুদকে জিজ্ঞাসাবাদ। পিকে হালদারের অর্থ আত্মসাৎ মামলায় 4 জনের হাজিরা। বন্যায় 37 জেলায় 1.5 লাখ হেক্টরের ফসল নষ্ট, 1300 কোটি টাকার আর্থিক ক্ষতি। পদ্মা যমুনার পানি বাড়ছে, কমেনি দুর্গতদের ভোগান্তি। করোনা ধকল কাটিয়ে নানামুখী উদ্যোগে সচল হচ্ছে আবাসন খাত। ডিসেম্বর নাগাদ ফিরতে পারে আগের চেহারায়, আশা রিহাব সভাপতি। এবং সব অভিযোগ থেকে অব্যাহতি পেলেন মালয়েশিয়া আটক বাংলাদেশি রায়হান কবির। বিমান চলাচল স্বাভাবিক হলেই আসতে পারবেন দেশে। আর এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।